গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি জড়িত ৫ জন গ্রেফতার। রয়েছে সিসিটিভি দেখে শনাক্ত হওয়া নারী, গোলাপী ও তার স্বামী। আসামি গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা আসল এই হত্যার রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব বলে বিশ্বাস করি। রাতভর তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হল ছাত্র রাজনীতি। হল কমিটি বিলোপ সহ ৬ দফা দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা। আসন্ন সংসদ নির্বাচনে প্রথমবার প্রার্থী বাছাইয়ের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। মনোনয়ন চূড়ান্তের আগেই পোস্টাল ব্যালট পাঠানোয় ভোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। চাল নিয়ে কাটছে না নৈরাজ্য। কুষ্টিয়ার বড় বড় কল মালিকদের গুদামে বিপুল ধানের মজুত, ব্যবস্থা নেই প্রশাসনের। ধানের রহস্য যদি খুঁজে বের না করতে পারে সরকার, সেক্ষেত্রে চাউলের বাজার নিয়ন্ত্রণ আনতে পারবে না। এমন ব্যবসায়ীদের কাছে লক্ষ লক্ষ মন ধান স্টক আছে। সারা বাংলাদেশেই একটা ঘোষণা দেওয়া দরকার, লাইসেন্সারি ব্যবসায়ী ব্যতীত কেউ কোথাও ধান মজুত করতে পারবে না। দেশের সরকারি হাসপাতালে রেডিওথেরাপির 14টি মেশিনের 7টি অকেজো। সিরিয়াল পেতে ক্যান্সার রোগীদের অপেক্ষা করতে হয় অন্তত 6 মাস। আসলে আবার বলে কি আগামী মাসের 22 তারিখ বুধবার কি রবিবার, এই রকমেরই আমাকে রালিং চলতে চাইছে এই 1 বছর। আমরা প্রকিউরমেন্ট প্রসেসটা অন করে রেখেছি, সেগুলো কেনার জন্য আমরা একটা বড় বরাদ্দ দিয়ে প্রকিউরমেন্ট অন করতেছি। সেগুলো শেষ হলে এই সমস্যাগুলো দূর হবে। রাজশাহী শহরের প্রশস্ত সড়কগুলো খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতে পানি জমে তৈরি হচ্ছে মরণ ফাঁদ। কাজের মান নিয়ে প্রশ্ন। সুশাসন ফেরাতে ব্যাংক খাতে চলছে সংস্কার কার্যক্রম। বন্ধ হয়েছে ঋণের নামে লুটপাট। আস্থা বেড়েছে আমানতকারীদের। নেতানিয়াহুর সম্পূর্ণ গাজা দখলের বিরোধিতায় বিক্ষোভে উত্তাল ইসরায়েল। আশঙ্কা নতুন অভিযানে প্রাণ হারাবেন হামাসের কাছে জিম্মি বাকিরাও। গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করে পুলিশ। তারা রয়েছে বাসন থানায়। সত্য প্রকাশের প্রতিজ্ঞা নিয়েই সাংবাদিকতা পেশায় নেমেছিলেন আসাদুজ্জামান তুহিন, কিন্তু সত্য ঘটনা তুলে ধরার চেষ্টায় গেল প্রাণ। সাংবাদিক তুহিন হত্যার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ধারালো অস্ত্র হাতে তাকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দাবানলের মতো। আলোচনা সমালোচনার মুখে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ৫ জনকে। শুক্রবার তুহিনের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতে অভিযান চালিয়ে হত্যায় সরাসরি জড়িত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন ও সুমনকে গ্রেফতার করা হয়। আসামি গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা আসল এই হত্যার রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব বলে বিশ্বাস করি। আসল ঘটনা জানতে গেলে অবশ্যই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকেই জানতে হবে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, ৫ জন আসামি তো গ্রেফতার হয়েছে, হত্যার মূল কারণ উদ্ঘাটন করা গেছে কিনা, পুলিশ কি বলছে? রাপি, গতকাল রাতে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু এই আসাদুজ্জামান তুহিন হত্যার যে প্রধান আসামি তাকে সহ ৫ জনকে কিন্তু আসলে গ্রেফতার করা হয়েছে। আমরা সকাল থেকেই তথ্য দিচ্ছি, এখনো পর্যন্ত তাদেরকে এই ৫ জনকে বাসন থানায় রাখা হয়েছে। সেখানে কিন্তু আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা আসলে হত্যার মূল কারণ সেটা এখনো জানতে পারিনি। তারপরেও আসলে পুলিশ
যেটা জানিয়েছে তাদেরকে আসলে দুপুরের পরে আসলে আদালতে তাদেরকে প্রেরণ করা হবে, সেখানে কিন্তু তাদের রিমান্ড চাওয়া হবে, কিন্তু কতদিনের রিমান্ড চাওয়া হবে সেটি কিন্তু এখনো স্পষ্টভাবে পুলিশ বলেনি। তো এই যে হত্যাকাণ্ডের ঘটনায় আসলে 35 ঘন্টা পর আসলে এই 5 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গতকাল রাতে পুলিশ এবং র্যাবের অভিযানে কিন্তু হুতাপাড়া, ভবানীপুর সহ বিভিন্ন জায়গা থেকে আসলে এই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেভাবে নির্মম ভাবে যে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যায় আসলে সাংবাদিকরা বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় যখন এটা আন্দোলন শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় তারা এইটার হত্যার বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে, এই সেই ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার হয়ে তাদের দ্রুত এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছেন। এখনো পর্যন্ত বাসন থানায় কিন্তু এই 5 জন রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেই দম্পতি রয়েছে তাদেরকেও কিন্তু আসলে আলাদাভাবে জিজ্ঞাসা করা হচ্ছে আসলে এই যে নারী কিভাবে যে যার কাছ থেকে আসলে প্রথমেই আঘাত করেছিল, যেই নারীর সাথে ঝামেলা হয়েছিল এবং কেন ওই পুরুষকে এখানে নিয়ে এসেছিল, তারপর আসাদুজ্জামান যখন ভিডিও করতেছিল তাকে সেই ভিডিও দেখে আসলে এই যে তাকে দেখে তারপর দাও এবং চাপাতি দিয়ে তাকে বিভিন্ন ভাবে দৌড়িয়ে নিয়ে আঘাত করে, সেই আঘাতে ঘটনাস্থলে কিন্তু আসাদুজ্জামান তুহিন মারা যায়। সেই ঘটনার পর থেকে গাজীপুরে একেবারেই উত্তাল হয়ে গিয়েছে সাংবাদিক মহল এবং সাধারণ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি। গতকাল কিন্তু আসাদুজ্জামানের গাজীপুরে ঈদগাহ মাঠে তার জানাজা শেষ করে তার গ্রামের বাড়িতে ফুলবাড়িতে কিন্তু সন্ধ্যার পরে তাকে দাফন করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি আসলে দুপুরের পরে এই 5 জন আসামিকে আসলে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ড চাওয়া হবে। রাব্বি বাবু, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের মাওনা চৌরাস্তায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক যুবক। দিবাগত রাত 3টার দিকে চৌরাস্তা ফ্লাইওভারের নিচে হয় এই ঘটনা। নিহতের নাম জুয়েল। পুলিশ জানায় অস্থায়ী এক চায়ের দোকানে ঘুমাতে যায় কয়েকজন। এ সময় ঘুমানোর জন্য বিছানা চটের ওপর শোয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় তারা। ধস্তাধস্তির এক পর্যায়ে রবিন নামে একজনের হাত কেটে গেলে জুয়েলকে ছুরিকাঘাত করে রবিনের অনুসারী রাকিব। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় অভিযান চালিয়ে হত্যার জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বছরের 17 জুলাই মৌখিকভাবে হল প্রভোস্টরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই বহাল রাখা হয়েছে। দিবাগত রাত 2:45টায় উপাচার্যের উপস্থিতিতে এই ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এর আগে আবাসিক হলগুলো থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে সমাবেশ শেষ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। মধ্যরাতে হঠাৎ করে বিভিন্ন হল থেকে বের হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হল থেকে বেরিয়ে তারা যান রাজু ভাস্কর্যের সামনে, দিতে থাকেন রাজনীতি বিরোধী নানা স্লোগান। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত সহ 6 দফা দাবি জানায় তারা। এই জিনিস তো আমরা জুলাইয়ের পরে চাই না। রাজনৈতিক সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে রাজনৈতিক পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। আন্দোলনের এক পর্যায়ে বাইরে আসেন উপাচার্য ও প্রক্টর।
শোনেন শিক্ষার্থীদের কথা। ঘণ্টাখানেক বাদানুবাদের পর ঘোষণা আসে হলভিত্তিক রাজনীতি নিষিদ্ধের। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ঘোষণাটি দেন। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্ররা যে চলবে না, তারা কেন্দ্রে করতে পারবে, তারা মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল। কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠনকে ফোর্স করতে পারি না যে আপনি বাতিল করেন। আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ, যেভাবে সিদ্ধান্ত হয়েছিল 17 জুলাই সেটা বহাল থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের পর উচ্ছ্বাস জানিয়ে হলে ফেরেন সাধারণ শিক্ষার্থীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে, তবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিকল্প নেই বলছেন নির্বাচন বিশ্লেষকরা। তাদের অভিমত, এটাই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে আইন সংশোধন করে মনোনয়ন চূড়ান্ত ও প্রতীক বরাদ্দের পর ভোট গ্রহণের সময়সীমা 30 দিন করার পরামর্শ তাদের। ভোটাধিকার প্রবাসীদেরও সাংবিধানিক অধিকার, কিন্তু বাস্তবে সেই অধিকার চর্চার সুযোগ কখনোই পাননি রেমিটেন্স যোদ্ধারা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোটও। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার কয়েকটি দেশে প্রবাসীরা প্রতীক সম্বলিত পোস্টার ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে। নিবন্ধিত দলগুলোর সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত 10টি প্রতীক দেয়া থাকবে সেই ব্যালটে। পোস্ট অফিসের মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধনের জন্য 3 সপ্তাহ সময় দেয়া হবে। প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা। তবে কোনো দল প্রার্থী না দিলেও সেই প্রতীক ব্যালটে থেকে যাবে, যা বিভ্রান্তি তৈরি করতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। মানুষের মধ্যে সন্দেহ জাগানো, সন্দেহ সৃষ্টি হওয়া অমূলক নয়, অনেক ক্ষেত্রে স্বাভাবিক। তাই নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে সেই সন্দেহগুলো অমূলক বলে মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয়। এটা নিয়ে যেন কোনো রকম কারচুপি না হয়। যদি প্রভাবিত হয় কোনো রিটার্নিং অফিসার, সেই ক্ষেত্রে তিনি ইচ্ছা করলে ব্যালটগুলোর টাইমিংয়ের ক্ষেত্রে দেখাতে পারে যে না, আমি 12টায় না, আমি 1টায় এটা রিসিভ করেছি। এরকম একটা ফাঁক থেকে যায়, কিন্তু আমার ধারণা এবারকার ইলেকশনে এই ফাঁক ফোকর থাকার কথা না। প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার পাঠানোর পরামর্শ তাদের। রাখতে হবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। 5টা 6টা রেজিস্টার পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে বা জোট গ্রহণ করছে, তা সেরকম ক্ষেত্রে প্রতীক বরাদ্দের পর থেকে ভোট গ্রহণের সময়সীমাটা বাড়ায়ে 30 দিন করত, এবং যারা জেনুইন ক্যান্ডিডেট হবে, চূড়ান্ত ক্যান্ডিডেট হবে, তাদের প্রার্থীর নাম এবং প্রতীক এটা দিয়েই পাঠানো, ডিপ্লোম্যাটিক ব্যাগে ওই দেশে পাঠায় দিয়ে ওইখান থেকে পোস্ট করে দিতে পারত। তবে কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। বলেন, বিগত সরকার ও কমিশনের অনাগ্রহের কারণেই এতদিন ভোটাধিকার বঞ্চিত ছিল রেমিটেন্স যোদ্ধারা। বহু বছর থেকে বলা হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার, হয় নাই। তো এটা আমাদের অগ্রাধিকার, প্রধান উপদেষ্টার অগ্রাধিকার। অতীতের অভিজ্ঞতা বদলে এবার সত্যি প্রবাসী ভোটে প্রাণ ফিরবে কিনা তার উত্তর মিলবে ব্যালট ফেরার পরই। প্রথমবারের মতন হলেও অনেক অসুবিধার মধ্যেও এই কাজটা চালু হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় চালের বাজারে কাটছে না নৈরাজ্য। অভিযোগ, ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি বাজার ব্যবস্থাপনা। চাষিদের ধান উঠেছে চালকল মালিকদের গুদামে, আবার পাটের বস্তা, পলিশ ও রাইস ব্র্যান অয়েলের মূল্য বৃদ্ধি ফেলছে প্রভাব। প্রশাসনের সাফাই, বাজার তদারকি চলছে। চালের দাম বাড়ে কেন? ভুক্তভোগীদের অভিযোগ, ধানের দাম বেশি থাকায় এই বাণিজ্য। চালের বাজারে সিন্ডিকেট দেখলেও ধানের বাজার দেখার কেউ নেই। কৃষকের কাছে কিন্তু ধানটা ন্যায্য মূল্যে নিয়ে আসতেছে, কিন্তু মিল মালিকরা এক্ষেত্রে চালের দামটা বৃদ্ধি করে রাখছে। ধানের রহস্যটা খুঁজে বের করতে হবে। ধানের রহস্য যদি খুঁজে বের না করতে পারে সরকার, সেক্ষেত্রে চাউলের বাজার নিয়ন্ত্রণ আনতে পারবে না। চালকল মালিকরা ধান সংগ্রহ করে স্থানীয় বাজার সহ দেশের নানা প্রান্ত থেকে। স্থানীয় বাজারে ধানের মূল্য কম থাকলেও কমেনি চালের বাজার।
খাজানগরের যারা মেলালরা মিলে কিনে নিয়ে যায়, ওরাও ডাইরেক্ট এসেও কেনে, আবার আমরা তাদের কাছেও বেশি ধান বাজার থেকে কিনে আড়তে রাখে, আর বাজার থেকে বের করে আমরা অটো মিলে নিয়ে যাই। স্থানীয় বাজার থেকে বিভিন্ন সময় কেনা হয় এই মিনিকেট নামের যে সরু ধান, সেই ধানটি ক্রয় করে এখানে প্রায় শতাধিক আড়তদার রয়েছে, তাদের আড়তে রাখা হয় এবং সেখান থেকেই অটো রাইস মিলগুলোতে এই ধানগুলো সরবরাহ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, শুধু ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বাড়েনি, রয়েছে আরও কিছু কারণ। দাম কমেছে চাল ছাঁটাই ও পলিশের, বেড়েছে পাটের বস্তার মূল্য, যার প্রভাব পড়েছে চালের উপর। চাউলের ছাটা যেটা বলেন বা হোয়াইট গোল্ড তেল বলেন, তেলের উপর নির্ভর করে সবচেয়ে চাউলের বাজার বেশি, কারণ আপনি ওইটার দাম যখন হাই থাকবে তখন মিলাররা আপনি কম রেটে চাউল আরামসে পাবেন। দেশের বড় বড় চালকল মালিকদের গুদামে বিপুল পরিমাণ ধানের মজুত, তবে সেখানে নিরুপায় প্রশাসন। এমন এমন ব্যবসায়ীদের কাছে লক্ষ লক্ষ মন ধান স্টক আছে, তারা সারা বছরে ধান মিল চালায় না, তারা ধান বিক্রি করে। এগুলো তো আপনাদের মিলাররাই? মিলাররাই, আমাদের কিছু কিছু বড় কর্পোরেটররা, তাদের কাছে সরকারের লোগো যাবে না। মূলত যারা ধানের আড়তদারি করে তাদের ঘরে আপনি 1 কেজি ধানও পাবেন না। তারা আজ কিনবে, কেনার আগেই বিক্রি করে দেয় যে ভাই আজকে ধানের বাজার এত কিনবো কিনা। যদি মিলাররা আমাদের অর্ডার দেয় যে ঠিক আছে আমি নিলাম, আপনি কিনেন, তাহলে আমরা বাজার থেকে কিনে ওদিনকেই সাপ্লাই দিয়ে দিই মিলে। অতীতের অনেক পদক্ষেপই কোনো কাজে আসেনি দেশের ধানের বাজারে, এখন যেন আরও বেপরোয়া। ধান ব্যবসায়ীদের কাছে এক প্রকার জিম্মি সরকারের বাজার ব্যবস্থাপনা। কর্পোরেট কোম্পানিগুলো এই যে 8-10 বছর এই ধান চাউলে আসার পরে বাজার আগে অস্থির থাকলেও এই রকম অস্বাভাবিক হতো না, এরা আসার পরে অস্বাভাবিক হয়ে যাচ্ছে কেন? এরা মার্কেটে যখন নামছে, যে বাজারে ধান আমদানি হয় 200 গাড়ি, সেখানে সে কিনতে যাচ্ছে 400 গাড়ি। সরকারি লাইসেন্স ছাড়া অন্য কেউ ধান চালের মজুত করতে পারবে না দেশ জুড়ে, এমন ঘোষণার দাবি জানালেন এই কর্মকর্তা। লাইসেন্স নাই, অর্থাৎ কৃষি বিপণন অধিদপ্তর যাকে লাইসেন্স দেয়নি, একজন বেকার যুবক সে যদি মনে করে আমি ধান কিনে 1 বছর আটকায় রাখবো, এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং এটা ইন এ বডি সারা বাংলাদেশেই একটা ঘোষণা দেওয়া দরকার যে এখন থেকে কারোর অর্থাৎ লাইসেন্সধারী ব্যবসায়ী ব্যতীত কেউ কোথাও ধান মজুত করতে পারবে না। খাজানগর দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম, যেখানে অটো এবং হাস্কিং মিলের সংখ্যা প্রায় 3 শতাধিক। ধান সিন্ডিকেট জায়েজ করতে চালকল মালিকদের নানা রকম যুক্তি আর সরকারের উচ্চ পর্যায়ের অব্যবস্থাপনার ফলাফল এসে পড়ে এসব খুচরা বাজারের সাধারণ ক্রেতাদের উপরে। বছরের পর বছর ধরে কোনোভাবেই ভাঙা যায়নি এই সিন্ডিকেট, তবে সাধারণ মানুষ বলছেন কবে ভাঙবে এই ধানের সিন্ডিকেট, যার ফলে কমতে পারে খুচরা পর্যায়ে চালের মূল্য। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। মৃত্যু পথযাত্রী ক্যান্সার রোগীদের কান্না দেখার কেউ নেই। রেডিওথেরাপি নিতে গিয়ে ক্ষয় করছেন জুতোর তলা। দেশের সরকারি হাসপাতালে রেডিওথেরাপির মাত্র 7টি মেশিনই কয়েক হাজার রোগীর ভরসা। 60 জেলাতে মেশিনই নেই। সিরিয়াল পেতেই কমপক্ষে 6 মাস অপেক্ষা করতে হয়। কানের ক্যান্সারে ভুগছেন তাহমিনা আক্তার, নিতে হবে রেডিওথেরাপি। মাদারীপুর থেকে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এসেছেন থেরাপি নিতে। তাকে জানানো হয়েছে কার্ড খালি নেই। এর আগে ফিরে গেছেন 4 বার। জানুয়ারি থেকে 4 মাস পর্যন্ত মেশিন বন্ধের কারণে আমার ইমার্জেন্সি দরকার, আমার রোগটা বাইরে গেছে। হাসপাতালের রেডিওথেরাপি কক্ষের সামনে এমন অসহায় অপেক্ষা কয়েকশো রোগীর, বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা। বেসরকারিভাবে খরচ অনেক বেশি হওয়ায় সরকারি হাসপাতালে ছুটে আসা, কিন্তু আশায় গুঁড়ে বালি। আসিয়া হলো নভেম্বর মাসের 2 তারিখ সকাল 8টা বাজে আসবেন। এখানে এক সময় প্রতিদিন 6 থেকে 700 রোগী রেডিওথেরাপির সুযোগ পেতেন। মেশিন চালু ছিল 6টি, এখন সেটা এসে ঠেকেছে 2টিতে। সেবা পাচ্ছেন 100 জনের বেশি। সময় ক্ষেপণের কারণে বাড়ছে ক্যান্সার ছড়ানোর শঙ্কা। অপারেশন হয়েছে তো এখন রেডিওথেরাপি লাগছে। এখন আইলেই প্রতি মাসে 18 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 17 তারিখ পরীক্ষা, এই সেই আর কি। 1 বছর যাবত আমার দুঃখ কষ্ট যন্ত্রণা তারা ধীরে ধীরে বলে দেন কতটা সিল মারছে আমাকে দেন, আজকে আমাকে রেডিওথেরাপি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি 6 মাস ঘুরে গেছি। 6 মাস ওই আতাউলি কইছে আগামী মাসে শনিবার কি রবিবার আসেন, আসতে পারি গেছি বরিশাল। আমরা হলে বরিশালের
এই ফুংশন করতে করতে এই বন্ধু আসি এখন তো আমার অবশ্য হয়ে গেছে আবার আইলে আবার আসি আমরা আসলে আবার বলে কি আগামীর মাসের 22 তারিখ বুধবার কি রবিবার এই রকমেরই আমার রালিং চলতে চাইছে এই 1 বছর হয়ে গেছে। বড় মেশিন যেটা লাইনাক বলি আমরা লিনার অ্যাক্সিলারেটর, এটাতে রোগীর চাপ অনেক বেশি। আমরা প্রতিদিন একটা মেশিনেই 80-90 জন চিকিৎসা করতে পারি। কোভার্ড মেশিন তখন বেশি ইউজ করা হয় না কোথাও, তখন যদিও বাংলাদেশে আছে, কিন্তু আমরা কোভার্টের পক্ষে বেশি না, লাইনাকের পক্ষে বেশি। সেটা এখনো তৃতীয় মেশিন কেনার প্রক্রিয়া চলছে। সারা দেশে রেডিওথেরাপির 14টি যন্ত্রের 7টি নষ্ট, সচল 4টি পুরাতন মডেলের কোবাল্ট 60 আর 3টি আধুনিক প্রযুক্তির লিনিয়ার অ্যাক্সেলেটর। 60 জেলার মানুষকে থেরাপির জন্য আসতে হয় ঢাকায়। এখানকার 3টি মেশিনই একমাত্র ভরসা। বাংলাদেশের মতো একটা দেশে ন্যাশনাল ইনস্টিটিউটে যেখানে 6টা মেশিন ছিল, সেখানে 2টো ফাংশন করছে, অর্থাৎ বাকি রোগীরা চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা প্রকিউরমেন্ট প্রসেসটা অন করে রেখেছি, সেগুলো কেনার জন্য আমরা একটা বড় তোক বরাদ্দ দিয়ে প্রকিউরমেন্ট অন করতেছি। সেগুলো শেষ হলে এই সমস্যাগুলো দূর হবে। স্তন, জরায়ু ও প্রোস্টেট ক্যান্সারের জন্য দেয়া হয় ব্র্যাকিথেরাপি। দেশে মাত্র 8টি মেশিন থাকলেও নষ্ট 3টি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। অভ্যুত্থানের বছর পেরুলেও ভালো নেই জুলাই আন্দোলনে আহতরা। কেউ অসুস্থ হয়ে আজও কাতরাচ্ছেন বিছানায়, কেউ ফিরতে পারেননি স্বাভাবিক ছন্দে। সুচিকিৎসার অভাবে অনিশ্চিত কারো কারো জীবন। পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করায় উপার্জনক্ষম ব্যক্তিটির পরিবারও হয়ে পড়েছে দিশেহারা। কুষ্টিয়ার সহকর্মী রুহুল আমিন বাবুকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা থেকে জিসান আহমেদের প্রতিবেদন। 19 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে ডান পায়ে গুলিবিদ্ধ হন চুয়াডাঙ্গার মোফাইল। সেই থেকেই অসাড় পা, বাড়িতে বসে অনিশ্চিত জীবন কাটছে তার। আমাদের চিকিৎসা নিয়ে গাফলতি হচ্ছে, এখনো পর্যন্ত আমরা সুস্থ হতে পারি না। 1 বছর হয়ে গেছে। আমাদের বলছিল যে চিকিৎসার জন্য উন্নত মানের ট্রিটমেন্ট দিবে, চিকিৎসাটা দরকার। সরকার আমাদের এই চিকিৎসাটা ভালো মতো করে দিক, আমরা সুস্থ হয়ে কাজকাম করি। 24-এর 5 আগস্ট কুষ্টিয়ায় গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। অপারেশন করা হলো, এখনও গলায় রয়েই গেছে কয়েকটা ছড়া গুলি। শারীরিক যন্ত্রণা সঙ্গে নিয়েই দৈনন্দিন কাজ করে যাচ্ছেন তিনি। বিদেশে যাওয়ার জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করার পরে আন্দোলনের 4 মাস পরে আমার কুয়েতের ভিসা এসেছিল। চুক্তি অনুযায়ী ভিসা আসার পরে আমি সমস্ত টাকা পরিশোধ করেছিলাম, কিন্তু আন্দোলনের পরবর্তী সমস্ত কার্যক্রম কমপ্লিট করার পরে ফিঙ্গারপ্রিন্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ট্রেনিং সমস্ত কিছু কমপ্লিট করার কারণে যখন আমি মেডিকেল গিয়েছিলাম, মেডিকেল থেকে আমার রিপোর্ট আনফিট আসে। আনফিট আসার কারণে আমার ভিসাটা ক্যান্সেল হয়ে যায় এবং আর্থিকভাবে আমি চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই। আহতদের স্বজনরাও ক্লান্ত, চিকিৎসা খরচ জোগাতে গিয়ে হিমশিম অবস্থা তাদের। প্রাথমিক দিকে তো কেউই জানতো না, তখন আমরা নিজেরাই করেছি, আমি সহযোগিতা করছি, আমরা চিকিৎসা করেছি। পরে এইখানে প্রথমে কুষ্টিয়াতে 8 দিন হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে ওখানে অক্সিজেন না থাকাই কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সদর হাসপাতালে অক্সিজেন দিয়ে তারপরে ওখান থেকে কিছুটা উন্নত হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চলাফেরাতে অনেকই কষ্ট, তারও কষ্ট, আমারও কষ্ট। এখন ধরেন হয়তো ডাক্তারের যেটা আমাদের একটা সরকারের থেকে যদি কোনো হলে ছেলের চিকিৎসাটা যদি ভালো হয়ে উঠতে পারে, বাবা সবই মায়েরই তো ভালো। তবুও সব প্রতিকূলতা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চায় আহতরা, দেখতে চায় বৈষম্যহীন বাংলাদেশ। এরকম আলাউদ্দিন আর মোফাইলদের মতো অগণিত ছাত্র জনতা যে স্বপ্ন আর আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন, সেই সাম্যের বাংলাদেশ কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে এই 1 বছরে, সেই প্রশ্ন থেকেই যায়। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। মাত্র 1.5-2 বছরের মধ্যে রাজশাহী মহানগরীর প্রশস্তকৃত সড়কগুলো খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই যেখানে সেখানে পানি জমে তৈরি হচ্ছে দুর্ঘটনার ফাঁদ। কাজের মান নিয়ে নগরবাসী তুলেছেন প্রশ্ন, আর সিটি কর্পোরেশন বলছে সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হচ্ছে। চলতি মাসের শেষে এসব রাস্তার কাজ শুরু হবে। একটু বৃষ্টি হলেই রাস্তার খানাখন্দে জমে যায় পানি। কোথায় যে খাত কতটা গভীর ঠাহর করা মুশকিল। নির্মাণের 1.5 থেকে 2 বছরের মধ্যেই নগরীর রাস্তাগুলো ভরে গেছে খানাখন্দে। দুর্ঘটনা এসব রাস্তার নিত্যদিনের চিত্র। এখানে গর্ত হয়েছে, পাকা রাস্তা, গর্তের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
আবার যে দুর্ঘটনা মেলা রকম আছে, এক লোক মারা গেছে। ভাঙা রাস্তা ব্রেক মারতে হয়, ধরেন যে ভাঙা রাস্তা ডানে বামে চাপলে আমাদের গাড়ির সমস্যা হয়, হয়তো কোন গাড়ি হয়তো কোন চাপ থাকে, হয়তো ডানে বামে গাড়ি, আমাদের খুব সমস্যা হয়। স্বল্প সময়ে নতুন রাস্তার এই অবস্থা হওয়ায় সড়ক নির্মাণ কাজের মান নিয়েও এখন প্রশ্ন তুলছে নগরবাসী। জায়গায় জায়গায় ভেঙে গেছে মাত্র 3 বছরের ব্যবধানে, এতভাবে ভাঙছে যে চলার অনুপযুক্ত হয়ে গেছে। এটা আসলে সিটি কর্পোরেশনেরই দায়িত্ব, বা কেউ এটা দিয়ে উদ্যোগ নেয় না যে রাস্তাটা সংস্কার করার জন্য। নাগরিকদের অভিযোগ, সঠিক সময়ে সংস্কার না করায় ভোগান্তি বেড়েছে এই বর্ষায়। রাস্তাটা আসলে রাজশাহী শহর তুলনায় একেবারে যাচ্ছে তাই, বিশেষ করে বর্ষার সময় যে পানি জমে আমরা তো বুঝতে পারি না, এই যে বড় গাড়ি যাতায়াত করছে, গাড়ি নষ্ট হয়। দেখছেন তো খাদ, এই খাদে যদি গাড়ি পড়ে গাড়ির তো ক্ষতি হবেই। সিটি কর্পোরেশন বলছে এরই মধ্যে রাস্তার হাল হকিকত জানতে মাঠ পর্যায়ে জরিপ করা হচ্ছে। এ মাসের শেষের দিকে রাস্তাগুলো সংস্কারের টেন্ডারের প্রক্রিয়া শুরু হবে বলে তারা আশাবাদী। মাঠ পর্যায়ে সার্ভে শেষ করেছি, এস্টিমেট দিয়ে আমরা ফাইল তুলেছি, অনুমোদন পাবো নিশ্চয়ই, এবং অর্থ বরাদ্দও হয়েছে। আমি আশা করি এই মাসের শেষ নাগাদ দরপত্র আহ্বানে যেতে পারবো। চলতি বছরে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়নের অংশ হিসেবে 15 কোটি টাকা ব্যয়ে নতুন ও পুরাতন রাস্তার কাজ করছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় একগুচ্ছ সংস্কারের উদ্যোগ চলছে, যার ইতিবাচক প্রভাব দৃশ্যমান। বন্ধ হয়েছে ঋণের নামে লুটপাট, আস্থা বেড়েছে সাধারণ আমানতকারীদের। সংস্কারে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে সন্তুষ্ট বিশ্লেষকরাও বলছেন, কালক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারায় সুশাসনের অগ্রগতি চোখে পড়ার মতো। শক্তিশালী আর্থিক খাত গড়ে তুলতে সংস্কার তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ তাদের। পতিত হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি অনিয়ম হয় ব্যাংকিং খাতে। প্রভাবশালীদের লুটপাটে খাদের কিনারে চলে যায় বেশ কয়েকটি ব্যাংক। দায়িত্ব নিয়েই ব্যাংকিং খাতের লুটপাট বন্ধ এবং সুশাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নেন বর্তমান গভর্নর। বছর জুড়েই চলমান ছিল সংস্কার কার্যক্রম। শুরুতে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয় 14টি ব্যাংকের। ব্যাংকিং খাত পুনর্গঠন এবং আর্থিক ভিত্তি শক্তিশালী করতে গঠন করা হয় টাস্কফোর্স। আর্থিক অবস্থা জানতে সম্পদ মূল্যায়ন করা হয় 6টি দুর্বল ব্যাংকের। একীভূতকরণে প্রণয়ন করা হয় ব্যাংক রেজুলেশন অ্যাক্ট। এ বিষয়ে একটি বিভাগও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ নির্ধারণে চালু করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড। কেন্দ্রীয় ব্যাংকের এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্যাংকিং খাতটাই স্পেসিফিক্যালি বলতে গেলে সেখানেই অনেক দৃশ্যমান সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে। তুলনা করি অন্যান্য খাতের সাথে, তাহলে এই ব্যাংকিং খাতে কিন্তু অনেক অগ্রগতি হয়েছে এবং আমার তো মনে হয় যে কালক্ষেপণ না করে যতটা সম্ভব দ্রুততার সাথে করা হয়েছে। সামগ্রিকভাবে কিন্তু অগ্রগতি এই সংস্কারের পথে যাচ্ছে, কিন্তু যেটা বললাম যে এটা তো আসলে একটা অনেক দিন ধরেই চলবে এই সংস্কারটা। রেজিম পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু গভর্নেন্স অনেক ইমপ্রুভ করে গেছে। লক্ষণীয়ভাবে যে জিনিসগুলো সেন্ট্রাল ব্যাংক করেছে সেটা হচ্ছে এই যে এতগুলো ব্যাংকের বোর্ড রিস্ট্রাকচার করে দিয়েছে। আবার এখন এনপিএল ক্যালকুলেশনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী করতেছে। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স একটা করছে। তো এই সবগুলো কিন্তু ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট রাখা শুরু করে যাওয়া। সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাংক কোম্পানি আইন এবং বাংলাদেশ ব্যাংক অর্ডারেও। কেন্দ্রীয় ব্যাংক বলছে সংস্কারের প্রতিটি উদ্যোগেরই অগ্রগতি আছে। আইন না থাকায় এর আগে একীভূতকরণের উদ্যোগ সফল হয়নি বলেও জানান মুখপাত্র আরিফ হোসেন খান। আরবিএস ইন্ট্রোডিউস করছে, রিস্ক বেসড সুপারভিশন। এই সুপারভিশনের মাধ্যমে আগে আমরা কোনো একটা ব্যাংকের ক্ষেত্রে মানে রিয়েক্টিভ মেজার নিতাম, এখন করছি প্রোয়েক্টিভ। আগে থেকে আমরা সাবধান করে দিচ্ছি, তোমার কিন্তু এইখানে দুর্বলতা দেখা দিচ্ছে, এখনই তুমি রেকটিফাই করো, অন্যথা ভবিষ্যতে তোমাকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স জারি করা হয়েছে, যার মাধ্যমে মার্জার সব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার আইনি ভিত্তি তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক উদ্যোগের ফলে ব্যাংকিং খাত এখন অনেকটাই স্থিতিশীল বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অভিযুক্ত স্বামী পলাতক। ঘটনাটি শ্রীবর্দী উপজেলার মধ্যপাড়া গ্রামের। পুলিশ জানায় অভিযুক্তের নাম খলিলুর রহমান। ছেলে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর
থেকে অসুস্থ শয্যাশায়ী স্ত্রীকে একাই দেখভাল করতেন খলিলুর। বৃদ্ধ বয়সে সেবা করা নিয়ে ভুগছিলেন মানসিক অশান্তিতে। এরই জেরে শুক্রবার সকালে ঘর থেকে স্ত্রীকে টেনে বাড়ির উঠানে কবর দেওয়ার চেষ্টা করেন। ভিডিওটি দেখার পর রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় অভিযুক্ত খলিলুর রহমান। ভিডিওটা আমরা দেখার পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। দীর্ঘদিন যেটা জানা গেল, মহিলাটা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় স্বামী তার প্রতি বিরক্ত হয়ে আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই কার্যক্রমটা করছে, এটা আমরা দেখছি। ঘটনাস্থলে যাওয়ার সংঘর্ষণে বুড়াবুড়ি এলাকায় নাই, বুড়াকে খুঁজে পাওয়া যায় নাই। স্থবিরতা দেখা দিয়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে। ব্যবসায়ীদের দাবি, ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনে আমদানি রফতানি বাণিজ্যে ধস নেমেছে। কর্মহীন হাজারো শ্রমিক। যদিও বন্দর কর্মকর্তাদের দাবি, স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। মেঘালয়ের পাহাড়ের পাদদেশে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। নেই শ্রমিকদের হাঁকডাক, কর্মচাঞ্চল্য। পড়ে আছে আমদানিকৃত পাথরও। স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে আমদানি হয় কয়লা, পাথর সহ প্রায় 23টি পণ্য, আর রফতানি হয় প্লাস্টিক পণ্য, লুঙ্গি সহ আরও কিছু সামগ্রী। ব্যবসায়ীদের দাবি, গত বছরের 5 আগস্টের পর থেকেই কমেছে বাণিজ্য। মাস দুয়েক ধরে ধস নেমেছে আরও। বিশেষ করে 5 তারিখের পর থেকে ঠিকাদার টোটালি কাজ কাম বাদ দেওয়ার মতোই, মানে 100%-এর মধ্যে 25% এসে গেছে কর্মসংস্থান। আমাদের শ্রমিক কাজ পাইতেছে না। এখন দিন দিন যে অবস্থা চলতেছে, আমরা মানে ক্যাশ মানে ভাঙ্গে খাওয়া অবস্থা, মানে ইনভেস্ট মানে আমরা সব খালি নিজ দিকে মানে নিম্নমুখী। আমদানিকৃত পাথর বিক্রি প্রায় বন্ধের পথে। এতে বিপাকে বন্দর নির্ভর ব্যবসায়ীরা। কাজ না থাকায় বেকার হাজারো শ্রমিক। কোনোরকম পাথর নামে না, এরকম অবস্থায় চলতেছে। বেচকিনও নাই পাথরের বেচকিন যখন শুরু হইতো তখন আমরা কর্ম করতে পারতাম। এখন তো পাথরও বেচকিন নাইকা। আমাদের ব্যবসার যে পরিস্থিতি, বর্তমানে আমাদের অবস্থা খুব খারাপ। দেশে কোনো কাজ কাম হয় নাই। কোটি কোটি টাকা ইনভেস্ট করে বন্দরটা করছে, এদিকে যদি বৃষ্টি না দেয় তাহলে বন্দরটা হঠাৎ করে একবারেই বন্ধ হয়ে যাবে। বন্দর কর্মকর্তাদের দাবি, গত বছর রাজস্ব আদায় কম হলেও এখন তা বেড়েছে। স্বাভাবিক হয়েছে আমদানি রফতানি বাণিজ্য। কুড়গাঁও দিয়ে গভর্নমেন্টের 23টা পণ্য আমদানির অনুমতি থাকলেও ব্যবসায়ীরা আসলে ভারতীয় বোর্ডার স্টোন আর ভুটানের বোর্ডার স্টোন এবং স্টোন চিপস, এই 3টা পণ্য সাধারণত তারা আমদানি করে থাকে। আসলে আমাদের কোনো আপত্তি নেই। প্রায় 14 একর জমিতে নির্মিত নাকুগাঁও স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2015 সালে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। বয়স বাড়ে, কিন্তু ভেতরের ইচ্ছেগুলো কি মরে যায়, নাকি জীবনের কোনো এক ক্ষণে এসে সব ভালো লাগা সত্য হতে চায়? এমন কত প্রশ্ন আমাদের। ঠিক তারই এক দারুণ উত্তর যেন দিল একদল নাচ পাগল মানুষ। নৃত্যের প্রতি যাদের ভালো লাগা ছিল, কিন্তু লেখাপড়ার, চাকরি কিংবা সংসারের বাস্তবতায় সেই ভালো লাগার সাথে বিচ্ছেদ ঘটে। তবু ছোট গল্পের মতো রেস থেকে যায়। এমন এক ঝাঁক শিল্পীর নাচ নিয়ে মাদকতার কথা তুলে ধরছেন ফারহানা ন্যান্সি। মহড়া কক্ষে বৃষ্টির আগমনী সঙ্গীত, নৃত্যের মুদ্রায় মেঘদূতকে আমন্ত্রণ, ছন্দে তালে লয়ে যেন ঝরে পড়ে ঝিমঝিম বৃষ্টি। এই চেষ্টা যাদের, নাচের সাথে তাদের সখ্যতা হয়েছিল সেই ছোট্টবেলায়। আবার কেউ বা নাচ ভালোবেসে শেখার ইচ্ছাটা পুষে রাখত যত্ন করে। জীবনের এক অধ্যায়ে দেখা পাননি সেই সখ্যতা আর ভালো লাগার ইচ্ছের। কিন্তু থেমে থাকেনি অপূর্ণ ইচ্ছের সাথে বাস্তবতার তর্ক বিতর্ক। তাই তো জীবনের ব্যস্ত আর কঠিন বাস্তবতার বিপরীতে জয় হলো নিজের ভালো লাগার উপলক্ষে। পূর্ণ বয়সে আবারও ফিরলেন সেই নৃত্যের শিল্প মাধ্যমে। এই মানুষগুলোকে সে সুযোগ করে দিল অর্থী আহমেদ ড্যান্স একাডেমি।
একটা মানুষ গান শিখে বড় হয়েছে, একটা মানুষ নাচ শিখে বড় হয়েছে, সে আসলে ওটাকে ছাড়তে পারে না, ওটা তার অন্তরে থেকে যায়। তো এই বয়সে এসে আবার নাচে ফিরতে পারা বা যে ছোট থেকে স্বপ্ন দেখতে শিখতে পারে নাই, তার নতুন করে শেখার সুযোগ হওয়া, এটা আসলে বাংলাদেশের কনটেক্সটে একটা অভূতপূর্ব বিষয় বলে আমার মনে হয়। ছোটবেলায় অনেকেই বিভিন্ন কারণে ইচ্ছা অপূর্ণ থেকে যায়, সেগুলো যে ইচ্ছা সবসময় বড় হয়ে গেলে আর পূরণ করা যাবে না, এই ধারণাটা থেকে বের হওয়া যায়। এ শহরের নানান পেশার মানুষ তাদের কর্মঘণ্টা শেষ করে কিছুটা সময় নিয়ে নাচ শেখার আগ্রহ আর ইচ্ছের পূর্ণতা দেন এখানে। কেউ বা সংসার সন্তান সামলে ক্ষণিকের জন্য খুঁজে নেন কেবল নিজেকে। এতে করে আমরা একটুখানি চাপ থেকে বেরিয়ে একটু মনের খোরাক আমরা পেয়ে যাই। করোনার সময় অনলাইনে ক্লাস নিতে গিয়ে যোগাযোগ হয় অনেক অ্যাডাল্ট বিগিনার্সদের সাথে। সেই থেকে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নৃত্যশিল্পী অর্থী আহমেদের এই উদ্যোগ। কেউ আছে যে একটা বয়স পর্যন্ত শেখার পরে, সেটা পড়াশোনা হোক বা পারিবারিক প্রেশার হোক, নাচটা বন্ধ হয়ে যায়। তারপর যখন বড় হয়ে আসলে শেখাটা শুরু করে, তখন আসলে ছোটদের সাথে শিখতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না। আশা পূরণ না হওয়ার গল্পটা মোটামুটি কাছাকাছি, তাই সবাই একজন একজনের সাথে খুব ভালো রিলেট করতে পারে। এই শৌখিন শিল্পীদের নাচের ছন্দের ধ্বনি সবার মাঝে ছড়িয়ে দিতে 110 জন নতুন শিক্ষার্থীর অংশগ্রহণে চারুকলার বকুলতলায় আয়োজন হয় ঘনঘটা প্রযোজনার। 70 বছরের নৃত্যশিল্পী থেকে নতুন প্রজন্মের শিক্ষার্থী সবাই বর্ষার গান নিয়ে হাজির হন রাজধানীবাসীর মন ভেজাতে। ছোট একটা স্বপ্ন পূরণের অংশ আর কি, যেহেতু ছোটবেলায় শিখতে পারিনি, আর এরকম একটা প্ল্যাটফর্মে চারুকলা বকুলতলাতে অর্থী আহমেদ একাডেমির আয়োজনে পারফর্ম করতে পারাটা অনেক বিশাল ব্যাপার। অনেক ব্যস্ততার কারণে নাচটা অনেক পেছনে ফেলে এসেছিলাম। স্টুডেন্ট লাইফ পর্যন্ত কন্টিনিউ করতে পেরেছি, বিয়ের পরে আর কন্টিনিউ করা হয়নি। বয়সের কাছে হার মানেননি এই শিল্পীরা, তাদের অপূর্ণ ইচ্ছে আর প্রতিভার আপন ঠিকানা খুঁজে পেয়েছেন এই অ্যাডাল্ট ডান্স একাডেমিতে এসে। তাই তো মনের তালে তাল মিলিয়ে মঞ্চ মাতিয়ে সবাইকে জানান দিচ্ছেন তাদের অদম্য ইচ্ছা শক্তি, তাদের ভালোবাসার সাথে স্বপ্নের যোগাযোগ করিয়ে দিচ্ছে এই নাচ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। নেতানিয়াহুর সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্তের বিরোধিতায় বিক্ষোভে উত্তাল তেল আবিব। শুক্রবার গাজায় যুদ্ধ বন্ধ আর জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে ইসরায়েলিরা। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর জলকামান ছোড়ে ইসরায়েলের পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের আশঙ্কা, ইসরায়েল গাজা দখলের চেষ্টা করলে প্রাণ হারাতে পারে হামাসের হাতে জিম্মিরা। We want to liberate ourselves and liberate the people of Gaza from the awful terror of Hamas. And you were in the Gaza Strip today. প্রায় 2 বছর ধরে গাজায় নির্বিচার হত্যা আর ধ্বংসযজ্ঞ চালানোর পরও রক্তের পিপাসা কাটেনি ইসরায়েলের। হামাসকে নির্মূল করার অজুহাতে এবার পুরো গাজা উপত্যকায় দখলে নেয়ার ইচ্ছা সামনে আনলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এ সিদ্ধান্তে খুশি নয় খোদ ইসরায়েলিরাই। মোমবাতি, প্লাকার্ড আর জিম্মিদের ছবি সংযুক্ত ব্যানার হাতে তেল আবিব জুড়ে বিক্ষোভে নামে তারা। স্লোগানে জানানো হয় গাজায় যুদ্ধ বন্ধের জোর দাবি। যথেষ্ট হয়েছে, বেশিরভাগ মানুষই আর যুদ্ধ, হত্যা আর ইসরায়েলি আগ্রাসন চায় না। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, আমরা তাকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। চাই শান্তি আসুক, বন্ধ হোক এই রক্তপাত। ইসরায়েলিদের দাবি গাজা দখল নয়, বরং হামাসের সাথে শান্তি চুক্তির মাধ্যমে বন্দী ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করা উচিত নেতানিয়াহু সরকারের। জোর করে গাজা দখলের চেষ্টা জিম্মিদের মৃত্যুর কারণ হতে পারে বলে আশঙ্কা তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর জলকামান নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। তারা 2 বছর ধরে চেষ্টা করেও হামাসকে ধ্বংস করতে পারেনি, অথচ আমরা প্রতিনিয়তই আমাদের সেনাদের হারাচ্ছি। এখনো সকল জিম্মিদের ফিরিয়ে আনা হয়নি, তাদের মুক্তি আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। এই সিদ্ধান্তের মাধ্যমে যারা গাজায় এখনো বন্দী রয়েছে তাদের মৃত্যুই নিশ্চিত করছে সরকার। এই মুহূর্তে এটা সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। প্রথমে জিম্মিদের মুক্তি নিশ্চিত করা উচিত, এরপর অন্য সিদ্ধান্ত। হামাসের কাছে এখনো জিম্মি রয়েছে 50 জন ইসরায়েলি। বিভিন্ন সূত্র মতে যাদের মধ্যে এখনো জীবিত রয়েছেন কমপক্ষে 20 জন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হবে আগামী 15 আগস্ট। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় আলাস্কায় মুখোমুখি হবেন দুই নেতা। শুক্রবার নিজেই এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে আর্মেনিয়া আজারবাইজান চুক্তির পর আয়োজিত সংবাদ সম্মেলনেই তিনি এই ইঙ্গিত দেন। জানান, যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রাশিয়া ইউক্রেন। পরে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে পুতিনের সাথে বৈঠক আয়োজনের কথা নিশ্চিত করেন। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই মস্কো কিয়েভ সংঘাত বন্ধে কূটনৈতিক নানা পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন। গত বুধবার মস্কোয় পুতিনের সাথে বৈঠক করেন বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। উভয় পক্ষ আলোচনাকে ফলপ্রসূ আখ্যা দেয়। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে পূর্ব তিমুরকে উড়িয়ে দেওয়ার পর রোববার বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। গ্রুপ এইতে সেরা হওয়ার লড়াইয়ে লাল সবুজদের পাড়ি দিতে হবে দক্ষিণ কোরিয়ার বাধা। তার আগে পূর্ব তিমুরের বিপক্ষে পাওয়া 8-0 গোলের জয়টাকে বেশ ইতিবাচক বলছেন হেড কোচ পিটার বাটলার। দুর্দান্ত খেলেছে মেয়েরা। সাফের আসরগুলোতে আমরা দারুণভাবে পরীক্ষা চালিয়েছিলাম, তবে এএফসি টুর্নামেন্ট পুরোপুরি অন্য পর্যায়ের প্রতিযোগিতা। পরের ম্যাচে আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এই ম্যাচটি খেলার জন্য সবকিছুই আছে আমাদের। মাঠে আমরা আমাদের সেরাটাই দিব। ফলাফল যাই হোক না কেন, ম্যাচটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। এই চোটের কারণে মৌসুমের শুরুর দিকের ম্যাচে পোলিশ এই স্ট্রাইকারকে পাবে না কাতালান ক্লাবটি। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বার্সেলোনা লেভানডোভস্কির ইনজুরির কথা নিশ্চিত করেছে। তবে ঠিক কতদিন পর লেভা মাঠে ফিরবেন তা জানানো হয়নি। নতুন মৌসুম শুরুর আগে কাতালান ক্লাবটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এই চোট। রোববার ওয়ান গাম্পের ট্রফিতে ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে ম্যাচ মিস করবেন এই স্ট্রাইকার। শুধু তাই নয়, 16 আগস্ট মায়োর্কার বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচও লেভানডোভস্কিকে পাবে না বার্সেলোনা। এমনকি আরও কিছু ম্যাচ মিস করতে পারেন লেভানডোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে প্রথম ম্যাচে বার্সেলোনা ডাগআউটে দেখা যাবে না কোচ হ্যান্সি ফ্লিককে, কারণ এই জার্মানকে এক ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের মাঠে 4-3 গোলে হারে বার্সেলোনা। ওই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। যে অপরাধে উয়েফার ডিসিপ্লিনারি কমিটি শুক্রবার এই শাস্তির কথা জানায়। অসদাচরণ করার কারণে 20,000 ইউরো জরিমানাও করা হয়েছে ফ্লিককে। একই অপরাধের সাজা পেয়েছেন বার্সেলোনার সহকারী কোচ মার্কাস জর্গো। এছাড়া অ্যান্টি ডোপিং কর্মকর্তার নির্দেশনা মানায় 5,000 ইউরো করে জরিমানা করা হয়েছে লামিনা ইয়ামাল ও লেভানডোভস্কিকে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।